স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে খুলে দেওয়া হলো বাঁধের সবকটি জলকপাট। কাপ্তাই লেকে পানির লেভেল 104.08 ফিট এমএসএ। আজ 11টা 30 মিনিটে স্পিলের 16টি গেট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে, তাতে 9000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে 4.5 বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। 12 বছর ধরে নিজের টাকায় গাছ লাগিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের এক দপ্তরি। এবারে বিস্তারিত। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় আজ বাঁধের 16টি জলকপাটের সবগুলি খুলে দেওয়া হয়েছে। বেলা 11:30টার দিকে এসব জলকপাট বা স্পিলওয়ের 6 ইঞ্চি খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। আজ সকাল 9টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল 104.8 MSL, যেখানে বাঁধটির সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 ফুট MSL। বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমায় পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকপাটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কাপ্তাই লেকে পানির লেভেল 104.08 ফিট এমএসএ। আজ 11টা 30 মিনিটে স্পিলের 16টি গেট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে, তাতে 9000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। পাশাপাশি আমার 5টা ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, তাতে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং 5টা ইউনিটের মাধ্যমে প্রায় 32,000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। 50 বছর ধরে রশি টেনে নৌকায় নদী পার হচ্ছেন সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। দুর্ভোগ লাঘবে প্রায় 4.5 বছর আগে সেতুর নির্মাণ কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। ফলে নদী পার হতে নৌকায় এখনও তাদের একমাত্র ভরসা। এভাবেই রশি টেনে নৌকায় নদী পার হয় নূরপুর, আলীপুর, সোনাপুর, বৈঠাখাই ও হাসনবাহার গ্রামের মানুষ। সময় বদলেছে, কিন্তু বদলায়নি নদী পারাপারের এই চিত্র। বর্ষা কিংবা পাহাড়ি ঢলে খাসিয়ামারা নদীর স্রোত বাড়লে ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, নারী ও রোগীদের। স্কুলের ছাত্রছাত্রীরা কলেজে স্কুলে যাওয়া আসা করতে পারে না। এখন রুগী লইয়া আসা যাওয়া করতে সমস্যা দেখা দেয়। এই ব্রিজের কারণে আমরা দুর্গতির মাঝে আছি। স্থানীয়রা জানান, কোনো সেতু না থাকায় বাধ্য হয়ে গত 50 বছর ধরে এভাবে রশি টেনেই নদী পার হচ্ছেন তারা। দীর্ঘদিনের দাবির পর 2022 সালের ফেব্রুয়ারিতে 75 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED, কিন্তু সেটি এখনো চালু হয়নি। ব্রিজটা এই দিকে হয় না। হ্যাঁ, ব্রিজটা হইলে আমরা মনে করেন এই যে গাড়ি ঘোড়া আমরা সহজ হইতো, মানুষের কষ্ট মানে মুছে যাইতো। বেশি বন্যা হইলে, পানি হইলে নদী দিয়ে দড়ি দিয়েও মানুষ পারাপার করতে পারে না। অসুবিধার মাঝে আছি আমরা। LGED জানিয়েছে, সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। আর দুই সাইডের অ্যাপ্রোচের মধ্যে এক সাইডে অ্যাপ্রোচ হয়ে গেছে। আমরা কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। বিভিন্ন সময় ঠিকাদারকে মৌখিকভাবে টাকাটা দিচ্ছি। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে এই অঞ্চলের মানুষকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শুষ্ক মৌসুমে পানির অভাব, বর্ষায় বন্যা ও নদী ভাঙন, এসব সমস্যায় তিস্তা অঞ্চলের কোটি মানুষের জীবন জর্জরিত। এ থেকেই জন্ম তিস্তা মহাপরিকল্পনার। এই প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা একটি অস্থির নদী, তাই নদী শাসনের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত দিক বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। উত্তরের জনপদের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি
জীবিকা নির্বাহ, কৃষি আর আশা সংগ্রামের এক প্রতিচ্ছবি। বর্ষার ভাঙ্গনের তাণ্ডব আর শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, এই দুই চরম বাস্তবতার মাঝেই বছরের পর বছর বসবাস করে আসছে তিস্তাপাড়ের লাখো মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধানের নতুন করে আশার আলো দেখাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। আর এই মহাপরিকল্পনায় সামিল হতে চায় চীন ও ভারতের মতো দুই পরাশক্তির দেশগুলো। তাহলে প্রশ্ন হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোন পথে হাঁটবে সরকার? আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেই বা কি সুফল বয়ে আনবে তিস্তাপাড়ের লাখো মানুষের ভাগ্যে? নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ দেশের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ জনপদ জুড়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। প্রতিবেশী দেশ ভারত 1983 সালে তিস্তার উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করলে বাংলাদেশে তিস্তার পানি প্রবাহ কমে যায়। 1990 সাল থেকে তিস্তা নদী কেন্দ্র করে বাংলাদেশের পরিকল্পনা শুরু হয়। তবে মহাপরিকল্পনার রূপটি 2010 সালের পর সামনে আসে। 2016 সালে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করলে এটি আন্তর্জাতিক মনোযোগ পায়। তিস্তা মহাপরিকল্পনা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবাহিত তিস্তা নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত একটি সমন্বিত নদী উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প। তিস্তা মহাপরিকল্পনায় যা যা রয়েছে: নদীর গভীরতা বাড়াতে ও ভাঙন রোধে করা হবে ড্রেজিং এবং স্থায়ী বাঁধ নির্মাণ। শুষ্ক মৌসুমে সেচ কাজের জন্য জলাধার ও খাল খননের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করা। নদীর দুই ধারে চীনের জিয়াংশু প্রদেশের আদলে পরিকল্পিত আধুনিক শহর গড়ে তোলা। কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে আধুনিক সেচ নেটওয়ার্ক তৈরি। বন্যা থেকে উত্তরবঙ্গের জনপদ রক্ষা ও নদীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। প্রকল্পের আওতায় 3 থেকে 5 কিলোমিটার চওড়া তিস্তা নদীকে সংকুচিত করে 800 মিটার থেকে 1 কিলোমিটারে নামিয়ে আনা হবে এবং দুই পার বরাবর প্রায় 200 কিলোমিটার বাঁধ ও রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ অংশে তিস্তা মহাপরিকল্পনার আওতায় প্রায় 110 কিলোমিটার নদীপথ ড্রেজিং ও শাসন, যা নদীর গভীরতা ও প্রশস্ততা ঠিক করার সুপারিশ করা হয়েছে। জিওপলিটিক্সটা তো ওইভাবে চলে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয় বাংলাদেশের নদ নদী, প্রাণী ও প্রতিবেশ বিষয়ক গবেষক শেখ রোকনের সাথে। তিনি জানান বিভিন্ন তথ্য। তিস্তা মহাপরিকল্পনা তো দরকার আছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ আমার ভাঙন রোধ করতে হবে, আর্থসামাজিক উন্নয়ন প্রয়োজন হবে, নৌ চলাচল করতে হবে, এগুলো তো দরকার আছে। কিন্তু দুটো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই সমীক্ষা, সেখানে 58 জন এক্সপার্টকে যুক্ত করা হয়েছে এটা করার জন্য। এর মধ্যে একজনও বাংলাদেশি না। মহাপরিকল্পনার তথ্য নথিপত্র আপনি কোথাও পাবেন না। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর নতুন সম্ভাবনা দেখছেন এই গবেষক। মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি। মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ ধ্বংস করা যাবে না। যেমন আমরা ভারতের গজলডোবা ব্যারেজ দেখেছি। এমনিতে তিস্তা খুব অস্থির নদী, এটা 1 বছরেই ভরাট হয়ে যেতে পারে। ফলে তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা লাগবেই। প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে করতেছেন, এটা পরিবেশ সম্মতভাবে করতেছেন কিনা, বহুপাক্ষিক হচ্ছে কিনা, টেকসই হবে কিনা, সেটা হলো প্রশ্ন। তার মতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। নদীপাড়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ন্যায্য পানি প্রবাহ নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি পাওয়া কঠিন হবে। একপাক্ষিক হলে এটা একটা ভূ রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হবে। আমি ভারতের সঙ্গে গেলে চীন বেজার হবে, চীনের সঙ্গে গেলে ভারত বেজার হবে। প্রাথমিকভাবে তিস্তা মহাপরিকল্পনায় ব্যয় ধরা হয়েছে 8,200 কোটি টাকা। তিস্তার ঢেউ বয়ে নিয়ে আসে ভাঙনের গল্প, আবার এই একই স্রোতে ভেসে আসে নতুন দিনের স্বপ্ন। তিস্তা পাড়ের মানুষের আশা দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। তবে এই বাস্তবতা নির্ভর করছে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, টেকসই ব্যবস্থাপনা ও পর্যাপ্ত পানির প্রবাহ নিশ্চিত করার উপর। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
নরসিংদীতে 2 মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় শিশুটির চাচি ফারজানা আক্তারকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার ফারজানা আক্তারকে নরসিংদীর মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানার পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। ফারজানা মামলার প্রধান আসামি। 11 জুলাই 2 মাসের শিশুর পা মুচড়ে দেয় তার চাচি। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। সামান্য বেতনের স্কুল দপ্তরে, অথচ কাজ করছে অনেক বড়। 12 বছর ধরে নিজের রোজগারের টাকায় লাগিয়ে যাচ্ছেন গাছ। যেখানে ফাঁকা জায়গা পান সেখানেই তিনি চারা রোপণ করেন। অনুকরণীয় এই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, বাড়ি কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেন। পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই চিন্তা থেকে শুরু। এখন পর্যন্ত লাগিয়েছেন 12,000-এর বেশি গাছ। এর মধ্যে ফুল ও ফলের চারাও রয়েছে। জেলা শহরের তারামন বিবি সড়ক আর হলখানা ইউনিয়ন থেকে পৌরসভা পর্যন্ত দীর্ঘ সড়ক জুড়ে শোভা পাচ্ছে আনোয়ারের লাগানো গাছ। রয়েছে রোড ডিভাইডারের সোনালু, বকুল ও কৃষ্ণচূড়া। গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও করেন তিনি। শহরের জন্য আমি রোড ডিভাইডেড অর্থাৎ বিভাজনগুলোতে আমি ফুলের বাগান করেছি। যেই বাগানগুলো আগে আবর্জনায় গন্ধ ছড়াতো, এখন সেই বাগানগুলোতে প্রস্ফুটিত ফুলের সুবাস ছড়াচ্ছে। আমি চতুর্দিকে কৃষ্ণচূড়ার গাছ রোপণ করেছি, 2টা ফুলের বাগান করেছি, যে মানুষগুলো, অসুস্থ মানুষগুলো যেন দেখে স্বস্তি তারা যেন পায়। তিনি শুধু বৃক্ষরোপণ করছেন না, এবং আমি মনে করি এর পাশাপাশি তিনি মানুষকে অনুপ্রাণিত করে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পেরেছেন। প্রতিটি গাছের পাতা আর ফুলে ফুলে ছড়িয়ে আছে এই বৃক্ষপ্রেমীর ভালোবাসা ও ইচ্ছে শক্তি। জীবনের শেষ সময় পর্যন্ত গাছ লাগিয়ে যেতে চান আনোয়ার হোসেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে QI স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে চালু হলো আমাদের চট্টগ্রাম নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ। এর মাধ্যমে সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমাদের চট্টগ্রাম অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সভায় জানানো হয়, নগরীর রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি, নালা নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা সহ মোট 10টি ক্যাটাগরিতে নাগরিকরা ছবি সহ নগর কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারবেন। রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হলো এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং। স্প্রে অন, সেলিব্রেশন অন শিরোনামে এই বিশেষ আয়োজনে অংশ নেন ক্যাম্পেইনের বিজয়ীরা। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে মত বিনিময় করেন। তার উপস্থিতিতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে পার্ক এভিনিউ তাদের নতুন 4X নিও নো গ্যাস পারফিউম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। লাইফ অন স্যাভলন নামে স্যাভলনের নতুন অধ্যায়ের সূচনা হলো। এ উপলক্ষে ACI এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জানানো হয়, এই নতুন যাত্রার মূল লক্ষ্য হলো মানুষের দৈনন্দিন জীবনে সার্বিক সুস্থতা নিশ্চিত করে একটি আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ACI PLCর চেয়ারম্যান M আনিসুদ্দৌলা, ম্যানেজিং ডিরেক্টর আরিফ দৌলা, ACI কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। Over 50 years globally of the work that the team has done, I think... Brand, we are relaunching a promise. The same care
আন্তর্জাতিক। পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা ৭ম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইন, জর্ডান, সৌদি আরব এবং কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি 1 ফোঁটা তেল ও গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। সর্বশেষ হামলা পাল্টা হামলায় আরও বিস্তৃত হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত। একদিকে ইরানের বিভিন্ন শহরে মার্কিন বিমান হামলা, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC জানিয়েছে, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তারা। জর্ডানে 2টি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CBS নিউজ। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান AI সেন্টার ধ্বংসের দাবি করেছে IRGC। এর আগে 7ম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলার কথা জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলায় ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ। তেহরানের নজরদারি ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। ইরানের দক্ষিণ অঞ্চলের লার, জাস্ক, সিরিক, বুশেহের ও বন্দর আব্বাস সহ কাশেম দ্বীপ, আহবাজ এবং ইয়াজাদ শহরে এসব হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী হরমোজান প্রদেশে মার্কিন হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে 2টি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি IRGC করেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে সেন্টকম। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। এবারে BRB কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের 3য় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই গুরুত্বহীন বলে মনে করলেও ব্যক্তিগত অর্জন, দলের সম্মান এবং আর্থিক দিক থেকে এই ম্যাচের গুরুত্ব কম নয়। সেই লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ কিলিয়ান এমবাপ্পের। মিয়ামি স্টেডিয়ামে 2 দলের লড়াই শুরু হবে রাত 3টায়। বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় 98 ও 2018 বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শিরোপার আশা চূর্ণ হলেও টিকে আছে ফরাসিদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। আর্জেন্টিনা লিওনেল মেসির সমান 8 গোল এমবাপ্পের, তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে মেসি। 3য় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে গোল পেলে গোল্ডেন বুটের সম্ভাবনা উজ্জ্বল হবে তার। এবার না হলেও পরের বিশ্ব আসরের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ফরাসি তারকা। তবে কোচ হিসেবে এটাই যে শেষ ম্যাচ হতে যাচ্ছে দিদিয়ে দেশমের। 2012 সালে জাতীয় দলে দায়িত্ব নেওয়া দেশমের অধীনে 184 ম্যাচে 120টি জয় পেয়েছে ফ্রান্স। তার নেতৃত্বে 2018 বিশ্বকাপ ও UEFA নেশনস লিগ জিতেছে দলটি। এছাড়া 2016 ইউরো এবং 2025 নেশনস লিগে রানার্স আপ হয় ফরাসিরা। দেশমে বিদায় ম্যাচকে তাই রাঙাতে চায় ডেম্বেলেরা। ম্যাচে কয়েকজন রিজার্ভ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও ব্যক্তিগত মাইলফলকের কথা বিবেচনায় শুরুর একাদশে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। জিততে পারলে 1966 সালের পর বিশ্বকাপে এটি হবে থ্রি লায়ন্সদের সর্বোচ্চ সাফল্য। যদিও ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানান, আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে হ্যারি কেনরা। তাই নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ। সমান 6 গোল নিয়ে পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহাম। তাদেরও সুযোগ আছে এই ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুটে দাবিদার হওয়ার।
বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসও বেশ পুরনো। 1930 সালে প্রথম বিশ্বকাপে এটি ছিল না। 1934 সালে প্রথমবার চালু হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফিফা তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি 6 বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে জার্মানি। এর মধ্যে 4 বার জয় পেয়েছে তারা। ফ্রান্স এই নিয়ে খেলবে 5 বার। এছাড়া উরুগুয়ে, পোল্যান্ড আর সুইডেন প্রত্যেক দলই খেলেছে 3 বার করে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে খুলে দেওয়া হলো বাঁধের সবকটি জলকপাট। সুনামগঞ্জের দোয়ারা বাজারে 4.5 বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। 12 বছর ধরে নিজের টাকায় গাছ লাগিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের এক দপ্তরি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।